টিনা কিছুটা হতাশ হলো। মাত্রই রাজি হলো, এখন আবার না করছে। টিনা গিয়ে চিত্রার হাত ধরল। কেন যাবেন না ম্যাডাম? তুমি আমায় ম্যাডাম বলছো, আপনি আপনি করে কথা বলছো, তাই যাব না। তুমি আমায় তুমি করে বললে তবেই যাব। ছোটদেরকেও আপনি বলে নাকি? কিন্তু স্যার আর বড় ম্যাডাম শুনলে রাগ করবে। কেউ কিছু বলবে কেন? আমি তো তোমার ছোট বোনের মতো, তাই না? চিত্রার কথা শুনে টিনা খুব খুশি হলো। চিত্রা ম্যাডাম, আপনি খুব ভালো। আবার ম্যাডাম? টিনা জিহ্বা কামড় দিয়ে বলল। সরি, আর বলবো না। টিনা বাড়ির বাইরে এসে সাজিদকে কল দিয়ে বলল। স্যার, কাজ হয়ে গেছে। দুপুরে খাওয়া দাওয়া করে চিত্রা রেস্ট নিল। খানিক বাদে টিনা এসে চিত্রাকে রেডি হতে বলল। চিত্রা চটপট রেডি হয়ে টিনার সাথে পাশের পার্কে গেল। পার্কটা খুব সুন্দর, চারপাশে গাছের সমারোহ আর মাঝখানে একটা পদ্ম পুকুর। একপাশে কয়েকটা পদ্ম ফুটে আছে। বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করে চিত্রার ক্লান্ত লাগলো। টিনা বলল, চিত্রা, চলো আমরা ওই রেস্টুরেন্টে গিয়ে কিছু খেয়ে নিই, তারপর বাসায় চলে যাব। আমার তো খিদে লাগেনি। অল্প কিছু খেও। টিনা আর চিত্রা রেস্টুরেন্টে গিয়ে হালকা খাবার খেয়ে বাসায় চলে গেল। অনেকক্ষণ বাইরে থেকে চিত্রার বেশ ক্লান্ত লাগছে। আসরের নামাজটা পড়ে বিছানায় শুয়ে পড়ল। কতগুলো দিন পরে আমি আমার মেয়েটাকে দেখলাম। চোখ মুখের কি অবস্থা হয়েছে! আমার কলিজার টুকরোর এই করুণ পরিণতি আমি বাবা হয়ে কিভাবে সহ্য করব? মারে, তো বাবা তোর জন্য কিছুই করতে পারলো না। রাগের বসে আমি তোর সাথে সব যোগাযোগ বন্ধ করে খুব বড় অন্যায় করে ফেলেছি। আর তোকে কষ্ট পেতে হবে না সাজিদ। আমি আমার মেয়েকে আমার কাছে চাই, যে করে হোক। আঙ্কেল, আমি আপনাকে কথা দিয়েছি আপনার মেয়েকে আপনার কাছে ফিরিয়ে দেব। আপনি এত কষ্ট পাবেন না। সাজিদ বাবা, তুমি আমার নাতনির খেয়াল রেখো। আমরা তোমার ভরসা দিয়ে ওকে রেখে যাচ্ছি। মেয়েটা বড্ড জেদি, ওকে একটু সামলে রাখবে বাবা। আপনি কোনো চিন্তা করবেন না, আপনার নাতনির কোনো অসম্মান অযত্ন হবে না। আমরা এখন আসি বাবা। ওনারা চলে যাওয়ার পর সাজিদ টিনাকে কল দিল। হ্যালো মিস টিনা, আপনি কাল একবার আমার অফিসে এসে দেখা করে যাবেন। আপনার সাথে খুব জরুরি কথা আছে। পরের দিন টিনা সাজিদের অফিসে গেল। স্যার, আসবো? জি আসুন, বসুন। রফিক 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 মানে? জি স্যার, বলুন। শামীম সাহেবকে গিয়ে বলো আমি ডাকছি। আপনাদের দুজনকে একটা বিশেষ দরকারে ডাকা হয়েছে। আপনারা আমার খুব কাছের মানুষ। যে কোনো সমস্যার কথা আমি আপনাদের সবার আগে জানাই। আশা করি প্রত্যেকবারের মতো এবারও সাহায্য করবেন। টিনা বলল, স্যার, আপনি নির্দ্বিধায় সব খুলে বলুন, আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে সাহায্য করব। সাজিদ টিনা আর শামীমকে সমস্যার কথা বলতে লাগলো। মম, আমার গাড়ির চাবিটা কোথায়? আমার ভার্সিটিতে যেতে হবে। ড্রাইভার বলল গাড়ি খারাপ হয়ে গেছে, সার্ভিসিং করতে নিয়ে গেছে। আমি যাব কিভাবে? আমি আর চিত্রা ডাক্তারের চেম্বারে যাচ্ছি, তুমি চাইলে আমাদের সাথে যেতে পারো। সরি মম, আমি এমন থার্ড ক্লাস মেয়ের সঙ্গে একই গাড়িতে যেতে পারবো না। আফটার অল, আমি আনোয়ার চৌধুরীর মেয়ে, যাত্রার সাথে গাড়ি শেয়ার করতে পারবো না। সেক্ষেত্রে তুমি নিজেই নিজের ব্যবস্থা করে নিও। আয় চিত্রা, আমাদের বের হতে হবে। চিত্রা আর শায়লা বেরিয়ে গেল। তুমি ওই মেয়েটার জন্য আমায় ইগনোর করছো তো? আমিও দেখে নেব তোমাদের এই ভালোবাসা কতদিন টেকে। হাই সুইটি, হোয়াটস আপ? রুষার কথার কোনো উত্তর দিল না জেরিন। কি রে, তোরা এখানে বসে আছিস কেন? ক্লাসে যাবি না? আর ক্লাস দেখ, জেরিন কেমন মুখ ভার করে আছে। রকি জেরিনের মাথায় টোকা মেরে বলল, কি রে, কি হয়েছে? কিছুই হয়নি। কিছু হয়নি মানে? বললাম তো কিচ্ছু হয়নি। কিছু না হলে মুখটা এমন বাংলা পাসের মতন করে রেখেছিস কেন? বললাম তো কিচ্ছু হয়নি। রুষা, জেরিনের মনে হয় কোনো কারণে মুড অফ। চল আমরা কোথাও গিয়ে ঘুরে আসি। আমি কোথাও যাব না। প্লিজ জেরিন, এমন করিস না তো। তোকে এমন মন খারাপ দেখলে আমার খারাপ লাগে। চল না প্লিজ। রুষা, তুই জেরিনকে নিয়ে ভার্সিটির গেটে দাঁড়া, আমি আসছি। রুষা আর জেরিন কথা বলতে বলতে ভার্সিটির গেটের কাছে এগিয়ে যাচ্ছে। হঠাৎ জেরিন কিছু একটা সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। ওহ মা গো, কোমরটা গেল রে। রুষা জেরিনের হাত ধরে টেনে তোলে। জেরিন সামনে তাকিয়ে দেখে একটা ছেলে দাঁড়িয়ে আছে। ছেলেটা দেখতে খুব হ্যান্ডসাম।
চোখ দুটো যেন মায়ায় ভরা। একবার তাকারে ঘোর লেগে যায়। সিল্কির ছোট চুলগুলো ঠিক করতে করতে বলে, হে ইউ, রাস্তায় হাঁটার সময় চোখ দুটো ব্যাগে ঢুকিয়ে রাখো নাকি? জেরিন ছেলেটার এমন কর্কশ কথা শুনে নিজেকে আটকাতে পারল না। ছেলেটা দেখতে এত ড্যাশিং আর কথাগুলো পুরো করলার জুস। আপনি হাঁটার সময় চোখগুলো গাড়িতে রেখে আসছেন নাকি? মেয়ে দেখলেই গায়ে পড়ার স্বভাব। যে দেখলেন দুইটা মেয়ে হেঁটে আসছে অমনি খাম্বার মতো দাঁড়িয়ে পড়লেন? কোনো কমন সেন্স নেই। কোথা থেকে আসে এরা? চাইলেই আমিও অনেক কিছুই বলতে পারতাম, কিন্তু মেয়ে বলে ছেড়ে দিলাম। মেয়েরা মায়ের জাত, মেয়েদের স্থানটা অনেক সম্মানের। তুমি যদি মেয়ে না হয় ছেলে হতে তবে বুঝিয়ে দিতাম এই মিয়ান চৌধুরী কে আর কি কি করতে পারে। এই রুষা, তুই কি যাবি নাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে বাংলা সিনেমার ডায়লগ শুনবি? চল বলছি এখান থেকে। এসব আজাইরা কথায় কান দেওয়ার সময় নেই। জেরিন রুষার হাত ধরে টেনে নিয়ে গেল। জেরিন, ছেলেটাকে এভাবে বলা উচিত হয়নি। তুই হুটহাট এমন মাথা গরম করে ফেলিস কেন বলতো? ওহ, এখন সব দোষ আমার? ছেলেটা যে আমায় ইনসাল্ট করলো তার বেলায় কিচ্ছু না। জেরিন, যাই বলিস আর তাই বলিস, ছেলেটা দেখতে কিন্তু জোস মামা। উফ, এমন হ্যান্ডসাম ছেলে লাইফে থাকলে আর কিচ্ছু লাগে না, বুঝলি? আমি তো তার ভয়েসেই ফিদা। সো কিউট ইয়ার। রুষা, চুপ করবি? বেশি বক বক করলে লাথি মেরে ফেলে দেবো বলে দিচ্ছি। রুষা, জেরিন আর রকি মিলে ঘুরতে গেল। ঘোরাঘুরি শেষ করে রাত 10টায় বাসায় ঢুকলো। দাঁড়াও। মম, আমি খুব টায়ার্ড। ফ্রেশ হয়ে ঘুমাতে হবে, কাল আমার ক্লাস আছে। ক্লাস আছে বলে রোজ তো ভার্সিটিতে যাও, কিন্তু কোনো ভার্সিটির ক্লাস রাত 10টা পর্যন্ত হয় তা আমার জানা ছিল না। মম, কাল থেকে যেন সন্ধ্যার আগে বাসায় ফেরা হয়, নাইলে এর ফল ভালো হবে না। জেরিন শায়লার কথায় রেগে গেল। রুমে গিয়ে ব্যাগটা ছুঁড়ে মারল বিছানায়। ওহ আল্লাহ, ওহ, কোথাও শান্তি নেই, না ভার্সিটিতে না বাড়িতে, যেন জেলখানায় বন্দি হয়ে আছি। জেরিন ফ্রেশ হয়ে শুয়ে পড়ল, কিন্তু তার চোখে ঘুমের লেশমাত্র নেই। বারবার শুধু ছেলেটার কথা মনে পড়ছে। ওই অসভ্য অভদ্র ছেলের কথা কেন বারবার মনে পড়ছে? জেরিন, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? অমন একটা ছেলের কথা ভেবে রাত জেগে আছিস? ঘুমা। পরের দিন সকালে নাস্তা না করেই ভার্সিটিতে চলে গেল। রাতে ঠিকমতো ঘুম হয়নি, তাই সকালে উঠতে অনেক দেরি হয়ে গেছে। ভার্সিটি পৌঁছাতে পৌঁছাতে 20 মিনিট দেরি। মে আই কাম ইন? ইয়েস, কাম ইন। ভয়েসটা শুনে জেরিনের চোখ কপালে উঠে গেল। এটা তো কালকের ছেলেটা, এখানে কি করছে? হায় আল্লাহ, ক্লাস নিচ্ছে দেখছি। তবে কি আপনাকে কি ইনভাইট করে নিয়ে আসতে হবে, নাকি কেউ গলায় ফুলের মালা দেবে তার জন্য অপেক্ষা করছেন? মিহানের কথায় রুষা ছাড়া ক্লাসের বাকি সবাই হো হো করে হেসে উঠল। মিহান চোখ পাকিয়ে বলল, হ্যাঁ, ডোন্ট লাভ, কিপ সাইলেন্ট। জেরিন গুটি গুটি পায়ে রুষার সাথে গিয়ে বসলো। রুষা, এই ছেলে এখানে কি করে? উনি আমাদের নতুন টিচার সুইটি। ক্লাসরুমে কেউ কথা বলবেন না, আপনারা যথেষ্ট ম্যাচিওরড। আর সবচেয়ে বড় কথা, বেশি ইম্পর্টেন্ট কথা হলো, আগামীকাল থেকে কেউ দেরি দিয়ে এলে ক্লাসে ঢুকতে দেওয়া হবে না। আশা করি বিষয়টা মাথায় রাখবেন। এবার আমরা পড়া শুরু করি। মিহান ক্লাস থেকে চলে যাওয়ার পর রুষা বলল, তোকে বারবার বলেছি এতটা বাড়াবাড়ি না করতে। এবার কি হবে জেরিন? স্যার যদি পরীক্ষার খাতায় বড় বড় দুটো জিরো দেয়, মান সম্মান তো ভার্সিটিতে গড়াগড়ি খাবে। এই, তুই কি টুকলি করে পাশ করেছিস নাকি? জিরো পাবো কেন? আজব কথাবার্তা সব। মিহানকে দেখার পর জেরিন পড়াশোনায় আরো আগ্রহী হয়ে উঠেছে। ঘুরতে যাওয়া, আড্ডা দেওয়া কমিয়ে দিয়েছে। জেরিন যে মিহানের সাথে একটু একটু করে আষ্টে পিষ্টে জড়িয়ে যাচ্ছে তা স্বয়ং মিহানও জানে না। দিনরাত মিহানের ভাবনায় ডুবে থাকে। যে জেরিনের চোখের দিকে তাকিয়ে কেউ কথা বলার সাহস পেত না, এখন সে জেরিনকে কেউ বাজে কথা বললেও কানে তোলে না। রুষা আর রকি তো অবাক, এই জেরিন তাদের কাছে বড্ড অচেনা। এই, তোর কি হয়েছে বলতো? কি হবে? সবই তো ঠিকঠাক আছে। কিছু তো একটা হয়েছে। তুই কারো প্রেমে টেমে পড়িসনি তো? পাগল নাকি তোরা? আমি আর প্রেম বিপরীত মেরু। আমি করব প্রেম, তবে তো হয়ে গেল। কথাগুলো বলতে বলতে থেমে গেল জেরিন। তার থেকে বেশ খানিকটা দূরে ফিশের সাথে কথা বলছে মিহান। জেরিনের হার্ট খুব দ্রুত বিট করছে। মনে মনে বলল, আমার ভয়ঙ্কর অসুখ হয়েছে রে রুষা,
যার ওষুধ শুধু সামনে দাঁড়িয়ে থাকা ওই সুদর্শন পুরুষটির কাছে আছে, যে সামনে আসলে আমার সব কিছু এলোমেলো হয়ে যায়, যার চোখের চাহনি আমি বারবার হারিয়ে যাই অতই সাগরে। তাকে এক নজর দেখার আশায় সব কিছু উপেক্ষা করে ছুটে আসি। এটাই কি তবে প্রেমানুভূতি? এটাই কি তবে ভালোবাসার বাহিত অসুখ? আমি যে প্রেম রোগে আক্রান্ত রুষা। এই জেরিন, ওই দিকে তাকিয়ে কি এত ভাবছিস বলতো? এতক্ষণ ধরে ডাকছি, কোনো সাড়া দিচ্ছিস না কেন? জেরিন মুচকে এসে বলল, কিচ্ছু হয়নি, তোরা বস, আমি আসছি। রুষা, জেরিনের হাবভাব কিন্তু অন্যরকম লাগছে। সারাক্ষণ কী ভাবে কে জানে। রকি, আমার মনে হয় জেরিন প্রেমে পড়েছে। একটা মেয়ের মধ্যে এইসব পরিবর্তন তখনই আসে যখন সে কাউকে ভালোবাসে, কিন্তু ভালোবাসার মানুষটিকে মুখ ফুটে কিছু বলতেই পারে না। রকি হাসতে হাসতে বলল, রুষা, তুই বরং একটা কোচিং সেন্টার খুলে বস। সাইনবোর্ডে বড় বড় করে লেখা থাকবে, এখানে ভালোবাসা সম্পর্কিত পড়াশোনা করানো হয়। এলেন আমার মনোবিজ্ঞানী আনারকলি। 32 পাটি বের না করে ভেতরে ঢুকিয়ে রাখ, ওগুলো বের হলে তোকে পুরো বান্দরের চাচার মতো লাগে। বেশ কিছুদিন কেটে গেল। জেরিন পড়ছে অব্যক্ত ভালোবাসার দহনে, চিত্রার ভুগছে বিচ্ছেদের অনলে। মিস টিনা, যে করে হোক আমাদের প্ল্যানটা সাকসেসফুল করতে হবে, নইলে আমাদের সব ভেস্তে যাবে। স্যার, বড় ম্যাডাম আমাদের হেল্প করতে পারে, বাকিটা আমি আর আপনি আর শামীম স্যার মিলে ম্যানেজ করে নেব। ঠিক বলেছ। আমি মায়ের সাথে কথা বলে আসছি। তোমরা রেডি তো? জি স্যার। চিত্রা, কি করছিস মা? বসে আছি খালামণি। শোন না, তোর আমি আমার বড় আপার বাসায় যাচ্ছি। আপা অনেকবার বলেছে তোকে নিয়ে যাওয়ার জন্য, তোর যদি কোনো অসুবিধা না হয়। কোনো অসুবিধে নেই খালামণি, কখন যাবে? এই তো এখন, তুই এই শাড়িটা পরে নে। আচ্ছা খালামণি। চিত্রা শাড়িটা পরে রেডি হয়ে নেয়। শায়লা এসে চিত্রাকে নিয়ে যায়। আড়ালে থাকা সাজিদকে ইশারা দেয়। শায়লা আর চিত্রা বেরিয়ে যাওয়ার পর টিনা, সাজিদ, শামীম আরো কয়েকজন মিলে চিত্রার রুমটা সাজিয়ে ফেলে। শায়লা তার বড় বোনের বাড়িতে যায়। ওখানে অনেকক্ষণ আড্ডা দেয়। সবার সাথে হাসি মজা করতে করতে অনেক রাত হয়ে যায়। রাত প্রায় 12টা ছুঁই ছুঁই। সাজিদের একটু একটু টেনশন হচ্ছে, চিত্রার সবকিছু পছন্দ হবে তো। হঠাৎ গাড়ির হর্ন শুনতে পায়। সাজিদ জানালা দিয়ে দেখে শায়লা গাড়ি থেকে নামছে। মিস টিনা, ওরা আসছে, আপনারা আড়ালে থাকুন। চিত্রা রুমের সামনে এসে দেখে দরজা বন্ধ। সে তো যাওয়ার সময় দরজা বন্ধ করেনি। ফ্রুকুসকে দরজাটা হালকা করে ধাক্কা দিল। রুমে ঢুকে লাইট আর ফ্যান অন করে অবাক হয়ে রইল। তার রুমটা ফুল দিয়ে সুন্দর করে সাজানো। উপর থেকে গোলাপ বৃষ্টি হচ্ছে। দেয়ালে বড় বড় করে হ্যাপি বার্থডে টু ইউ লেখা। আজকের তারিখটা মনে করে তাচ্ছিল্যের হাসি দিল। আজকে যে তার জন্মদিন বেমালুম ভুলে গেছে। বিয়ে হওয়ার আগের কথা মনে পড়ছে খুব। বাবা কেক নিয়ে আসতো, সবাই মিলে কত মজা হতো। দীর্ঘশ্বাস ফেলে চোখের কোণে জমে থাকা অশ্রুটা মুছে নিল। পেছন থেকে সবাই জন্মদিনের উইশ করল। শায়লাকে গিয়ে জড়িয়ে ধরল। খালামণি, তুমি এখনো মনে রেখেছো? তোর জন্মদিন কি করে ভুলে যাই বলতো? কিন্তু এসব প্ল্যান আমার ছেলে আর ওদের, আমি কিছু করিনি। চিত্রা সাজিদের সামনে গিয়ে বলল, অনেক ধন্যবাদ সাজিদ ভাইয়া। টিনা চিত্রার হাতে একটা গিফট বক্স দিয়ে উইশ করলো। মা, এবার কেকটা কাট। আমি কিন্তু নিজের হাতে বানিয়েছি, খেয়ে বল কেমন হয়েছে। চিত্রা কেকটা কাটলো। শায়লা ওকে খাইয়ে দিল। খুব মজা হয়েছে কেকটা। সবাই রাতের খাবার খেয়ে বাসায় চলে গেল। চিত্রার খুব টায়ার্ড লাগছে। শাড়িটা চেঞ্জ করে এসে বিছানায় বসলো। রুমের কোনায় একটা ব্যাগ দেখতে পেল। এটা তো তার ব্যাগ নয়, তবে কে রাখলো? ব্যাগটা খুলবে কিনা দোটানায় পড়ে গেল। হঠাৎ ব্যাগের পাশে একটা চিরকুট দেখতে পেল। চিরকুটে লেখা, এটা তোমার জন্মদিনের উপহার, খুলে দেখো। চিত্রা ব্যাগটা খুলে দেখে একটা হারমোনিয়াম। চিত্রা হারমোনিয়াম বের করলো। হারমোনিয়ামটা হাত বুলিয়ে কান্না করে দিল। কতদিন পর হারমোনিয়ামটা ছুঁয়ে দেখলো। এটা সাজিদ ভাইয়ারই কাজ, কিন্তু এখানে কিভাবে আসলো? সাজিদ ভাইয়া এর উত্তর দিতে পারবে। চিত্রা সাজিদের রুমে যাচ্ছিল, কিন্তু সাজিদের রুমটা কোথায় তার জানা নেই। সিঁড়ি বেয়ে উপরে উঠল, কোন দিকে যাবে বুঝতে পারছে না। এভাবে দাঁড়িয়ে থাকলে চলবে না, সাজিদ ভাইয়ার রুমটা খুঁজতে হবে।
ধীর পায়ে এগিয়ে গেল একটা রুমের দিকে। দরজাটা ভিড়িয়ে রাখা। চিত্রা রুমের দরজায় একটু করে ফাঁক করে দেখে। জেরিন জানালার পাশে দাঁড়িয়ে আনমনা হয়ে কি যেন ভাবছে। চিত্রা কোনো শব্দ না করেই চলে আসছিল। এমন সময় আপনার মধ্যে কি এমন আছে যা আমায় বারবার অবাধ্য করে? আপনি সামনে এলে আমার এত এলোমেলো লাগে কেন? মনের ভেতরটা কেন এত অশান্ত সমুদ্রের মতো হয়ে ওঠে? এই অনুভূতির নাম কি? কেন আমি এতটা অবশ হয়ে পড়ছি? চিত্রা জুয়ের সব কথা শুনে বুঝলো জেরিন কাউকে ভালোবাসে। অবশ্য বেশ কিছুদিন ধরে লক্ষ্য করেছে জেরিনের কথাবার্তায় বেশ পরিবর্তন। আগের চেয়ে ভদ্রভাবে কথা বলে। প্রেমে পড়লে বোধহয় এমনই হয়। চিত্রা সাহস সঞ্চয় করে জেরিনের পাশে গিয়ে দাঁড়ালো। একতরফা ভালোবাসা বড্ড কষ্টের। কাউকে কিছু বলা যায় না, বোঝানো যায় না। দূর থেকে একটা মানুষকে নিয়ে নিজের মতো করে স্বপ্ন বোনা যায়। এইভাবে ভালোবেসে কষ্ট না পেয়ে যাকে ভালোবাসো তার সামনে গিয়ে দাঁড়াও। মুখোমুখি হয়ে সে কি চায় জানার চেষ্টা করো। হয়তো তুমি যেমন কষ্ট পাচ্ছ, ঠিক তেমনি সেই মানুষটিও কষ্ট পাচ্ছে। কিন্তু সে যদি আমায় প্রত্যাখ্যান করে তখন আমি কি করব চিত্রা? আগে থেকেই খারাপটা ভাবছো কেন? ভালো কিছুও তো হতে পারে। জেরিন, একটা কথা মনে রাখবে, জোর করে কারোর ভালোবাসা পাওয়া যায় না। সে যদি তোমায় না চায়, তোমার উচিত তার দিক থেকে নিজেকে সরিয়ে নেওয়া। কিন্তু শুরুতেই তুমি খারাপ কিছু ভেবো না। যা হবার সব ভালো হবে। কথাগুলো বলে চিত্রা রুম থেকে বেরিয়ে আসলো। পেছন থেকে জেরিন বলল, অনেক ধন্যবাদ চিত্রা, এভাবে সাহস দেওয়ার জন্য। চিত্রা মুচকে হাসি দিয়ে চলে। অনেক রাত হয়ে গেছে, এখন আর সাজিদ ভাইয়াকে বিরক্ত করা ঠিক হবে না। কাল সকালে না হয়। চিত্রা রুমের দিকে পা বাড়ালো। চিত্রার কথা শুনে জেরিন মনে মনে ঠিক করলো সে মিহানকে তার মনের কথা জানাবে। পরের দিন সকালে চিত্রার ফোনে একটা আননোন নাম্বার থেকে কল আসলো। আগের ফোন সাগরের বাসায় রেখে এসেছিল, তাই শায়লা চিত্রাকে নতুন একটা ফোন কিনে দিল। আননোন নাম্বার দেখে প্রথমে রিসিভ করেনি। দ্বিতীয়বার রিং হতেই চিত্রা রিসিভ করলো। কথা বলা শেষ করে শায়লার কাছে ছুটে গেল। খালামণি, একটা একটা গুড নিউজ আছে। শায়লা চিত্রার দিকে তাকিয়ে দেখে চিত্রাকে ভীষণ খুশি দেখাচ্ছে। আলহামদুলিল্লাহ, কি খুশির খবর মা? আমি রেকর্ডিং এর সুযোগ পেয়েছি। কিসের রেকর্ডিং? গানের রেকর্ডিং খালামণি। ওনারা আমার গান শুনেছেন। একটু আগে কল দিয়ে বলল ওনাদের নাকি আমার ভয়েস খুব ভালো লেগেছে। আগামীকাল ওনাদের অফিসে গিয়ে দেখা করতে বলেছে। বাহ, এটা তো দারুণ খবর। তুই বস, আমি সাজিদ আর তোর আঙ্কেলকে জানিয়ে আসি। জেরিন অনেক তাড়াতাড়ি ভার্সিটিতে চলে এসেছে। আজ মিহানকে সব কথা বলবে। এভাবে একা একা কষ্ট পাবে না। এসে দেখে আজ সিনিয়রদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। সবাই বেশ সাজগোজ করে এসেছে। রুষা আর রকি এখনো আসেনি। জেরিন গিয়ে মিহানকে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও পেল না। একজনকে জিজ্ঞেস করে জানতে পারলো মিহান এখনো আসেনি। জেরিন এক কোণায় দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো। কি রে, ক্লাসে না গিয়ে এখানে কি করছিস? ক্লাস তো হবে না মনে হয়। দেখছিস না সাজানো হয়েছে, প্রোগ্রাম আছে। ও, তাহলে তো ভালোই। অনেক দিন পর 3 জন মিলে ঘুরবো। রকিকে বলি তাড়াতাড়ি আসতে। না রে, আমি যাব না, আমার আরেকটা কাজ আছে, তোরা যা। জেরিন রুষাকে না করে দিয়ে লাইব্রেরির দিকে যাচ্ছিল। মিহানকে গাড়ি থেকে নামতে দেখে ওর বুকের ভেতরটা দুরু দুরু করতে লাগলো। এক পা করে এগিয়ে যেতে লাগলো মিহানের দিকে। কেমন এক মিশ্র অনুভূতি হচ্ছে তার মধ্যে। হঠাৎ দেখলো মিহান একটা মেয়ের হাত ধরে গাড়ি থেকে নামতে সাহায্য করছে। গাড়ি থেকে নেমে কিছুটা আসার পর মেয়েটা একটা পাথরের সাথে ধাক্কা খেয়ে পড়ে যাচ্ছিল। মিহান ওকে ধরে ফেলে। আশেপাশে সবাই তাকিয়ে দেখছে। সবাই নিজেদের মধ্যে বলল এই মেয়ের সাথে মিহানের বিয়ে ঠিক হয়েছে, কয়েকদিন পর ওদের বিয়ে। অথচ জেরিন এসবের কিছুই জানে না। চোখের কার্নিশ বেয়ে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। ভেতরটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। নিজের ভালোবাসার মানুষকে অন্য কারোর সাথে ভাগ করা যায় না। ভালোবাসার মানুষটি একান্তই ব্যক্তিগত। জেরিন আর দেরি না করে ওখান থেকে চলে আসলো। জেরিনের এভাবে চলে আসাটা কারোর চোখে না পড়লেও একজনের চোখ ঠিকই তা লক্ষ্য করেছে। জেরিন বাসায় এসে দরজা বন্ধ করে দিল। তার পৃথিবী বিষাদের ছায়ায় ছেয়ে গেছে। জেরিন নিজেকে সামলাতে পারছে না। রাত পার হলো।
দুজনের জীবনে এক নতুন ভোর, কারোর জন্য নতুন করে বাঁচার একমাত্র আশা, আর কারোর জন্য এক বুক হতাশা আর একাকিত্বের অভিশাপ। শায়লা নাস্তা খেয়ে চিত্রাকে নিয়ে গানের স্টুডিওতে গেল। জেরিন রাতে ঘুমায়নি, সারা রাত জেগেছিল। ভোর রাতে একটু ঘুম এসেছে, কিন্তু খানিকক্ষণ পর ঘুম ভেঙে যায়। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে চমকে ওঠে। অনেক সময় ধরে মাথাটা ভারী ভারী লাগছে, চোখগুলো বেশ ফুলে গেছে। রুশাকে জানিয়ে দিল সে আর যাবে না। বেশ কয়েকদিন ধরে জেরিনকে দেখতে না পেয়ে মিহান অবাক হয়। সেদিনের পর জেরিন চুপচাপ হয়ে গেছে। ভার্সিটি আর বাসা ছাড়া অন্য কোথাও যায়নি।